কেন স্বামীর লাশ দেখেও নিজেকে লুকিয়ে রেখেছিলেন হাদির স্ত্রী? ফাঁস হল হাদির স্ত্রীর গোপন পরিচয়। দল থেকে বহিষ্কারের পর খালেদা জিয়াকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন রুমিন ফারহানা। হাদি হত্যাকাণ্ডের জেরে এবার ঘুম হারাম বিএনপির, ডাইরেক্ট অ্যাকশনের ডিএমপি কমিশনার। যেই হাদির মতো সূর্য সন্তানরা ১০০ বছরে একবার জন্ম নেয়, আর যেই হাদির জন্য পুরো বাংলাদেশে ঝড় বইছে, সেখানে তার সবচেয়ে আপন মানুষটি কেন নিজেকে আড়াল করে রেখেছেন? হাদির মৃত্যু নিয়ে যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে, ঠিক তখন হাদির স্ত্রী কেন নিজেকে এতটা গোপন করে রাখলেন তা সত্যিই বিস্ময়কর। কেন তিনি তার স্বামীর ইনসাফ আদায়ে একবারের জন্য জনসম্মুখে এসে প্রতিবাদ করলেন না বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ২ ফোঁটা চোখের পানি ফেললেন না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সমালোচকরা যখন নানান কথা বলছেন, তখন ভেতরের আসল খবরটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হাদির স্ত্রী কোনো ভয় বা লজ্জায় নিজেকে লুকোননি, বরং তার এই নীরবতার পেছনে রয়েছে এক কঠিন ঈমানি শক্তি, যা শুনলে আপনিও স্যালুট জানাতে বাধ্য হবেন। উসমান হাদির মতো একজন তুখ্যর বক্তা এবং বাঘের বাচ্চা তৈরি হওয়ার পেছনে যেই মানুষটির অবদান অনেক বেশি, তিনি হলেন তার স্ত্রী। জুলাই বিপ্লবের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার চিন্তা করুন। রাজপথে তখন গুলি আর বারুদের গন্ধ। ঠিক সেই সময় হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। একজন নারীর জীবনে এর চেয়ে কঠিন সময় আর হয় না, অথচ সেই সময়েও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি। হাদির পরিবারের অনেকেই যখন হাদির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তাকে ঘরের দরজা আটকে রাখার পরামর্শ দিতেন, তখন এই নারী ছিলেন হাদির সবচেয়ে বড় শক্তির উৎস। তিনি জানতেন তার স্বামী দেশের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছেন, তাই নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে তিনি কুরবানি করে দিয়েছিলেন। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন হাদির স্ত্রীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না? এর উত্তর হল, এই নারী দুনিয়ার সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না। তিনি কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলেন। হাদি হাসপাতালে থাকাকালীন বা তার মৃত্যুর পর হাজার হাজার ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল, তখনও তিনি তার পর্দার বিধান লঙ্ঘন করেননি। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন মাত্র ২ দিনের। ৮০ বছরের জিন্দেগি পার করে আখিরাতে অনন্তকালের জন্য তিনি তার স্বামীর সাথে মিলিত হবেন। তাই ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী হয়ে তিনি তার আখিরাত নষ্ট করতে চান না। এক্ষেত্রে হাদির মা এবং স্ত্রী দুজনেই তাদের এই সিদ্ধান্তে অটল। যারা ভাবছেন হাদির স্ত্রী ভেঙে পড়েছেন বা শোক সইতে পারছেন না, তাদের ধারণা ভুল। তিনি এতটাই শক্ত মনের মানুষ যে উল্টো স্বজনদের তিনি সান্ত্বনা দিচ্ছেন। তিনি সবাইকে বলেছেন, আপনারা কেন কাঁদছেন? যেই হাদির মতো সূর্য সন্তানরা ১০০ বছরে একবার জন্ম নেয়, আর যেই হাদির জন্য পুরো বাংলাদেশে ঝড় বইছে, সেখানে তার সবচেয়ে আপন মানুষটি কেন নিজেকে আড়াল করে রেখেছেন? হাদির মৃত্যু নিয়ে যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে, ঠিক তখন হাদির স্ত্রী কেন নিজেকে এতটা গোপন করে রাখলেন তা সত্যিই বিস্ময়কর। কেন তিনি তার স্বামীর ইনসাফ আদায়ে একবারের জন্য জনসম্মুখে এসে প্রতিবাদ করলেন না বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ২ ফোঁটা চোখের পানি ফেললেন না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সমালোচকরা যখন নানান কথা বলছেন, তখন ভেতরের আসল খবরটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হাদির স্ত্রী কোনো ভয় বা লজ্জায় নিজেকে লুকোননি, বরং তার এই নীরবতার পেছনে রয়েছে এক কঠিন ঈমানি শক্তি, যা শুনলে আপনিও স্যালুট জানাতে বাধ্য হবেন। উসমান হাদির মতো একজন তুখ্যর বক্তা এবং বাঘের বাচ্চা তৈরি হওয়ার পেছনে যেই মানুষটির অবদান অনেক বেশি, তিনি হলেন তার স্ত্রী। জুলাই বিপ্লবের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার চিন্তা করুন। রাজপথে তখন গুলি আর বারুদের গন্ধ। ঠিক সেই সময় হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। একজন নারীর জীবনে এর চেয়ে কঠিন সময় আর হয় না, অথচ সেই সময়েও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি। হাদির পরিবারের অনেকেই যখন হাদির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তাকে ঘরের দরজা আটকে রাখার পরামর্শ দিতেন, তখন এই নারী ছিলেন হাদির সবচেয়ে বড় শক্তির উৎস। তিনি জানতেন তার স্বামী দেশের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছেন, তাই নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে তিনি কুরবানি করে দিয়েছিলেন। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন হাদির স্ত্রীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না? এর উত্তর হল, এই নারী দুনিয়ার সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না। তিনি কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলেন। হাদি হাসপাতালে থাকাকালীন
বা তার মৃত্যুর পর হাজার হাজার ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল তখনও তিনি তার পর্দার বিধান লঙ্ঘন করেননি। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন মাত্র 2 দিনের। 80 বছরের জিন্দেগি পার করে আখিরাতে অনন্তকালের জন্য তিনি তার স্বামীর সাথে মিলিত হবেন। তাই ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী হয়ে তিনি তার আখিরাত নষ্ট করতে চান না। এক্ষেত্রে হাদির মা এবং স্ত্রী দুজনেই তাদের এই সিদ্ধান্তে অটল। যারা ভাবছেন হাদির স্ত্রী ভেঙে পড়েছেন বা শোক সইতে পারছেন না, তাদের ধারণা ভুল। তিনি এতটাই শক্ত মনের মানুষ যে উল্টো স্বজনদের তিনি সান্ত্বনা দিচ্ছেন। তিনি সবাইকে বলেছেন, আপনারা কেন কাঁদছেন? কারণ কোটি কোটি মানুষ তার স্বামীর জন্য দোয়া করছে। স্বামীর মৃত্যুর পরেও তিনি ভেঙে পড়েননি, বরং তিনি জানেন তাকে এখন শক্ত থাকতে হবে তার এতিম সন্তানের জন্য। হাদির পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানলে বোঝা যায় কেন তার মধ্যে এমন নৈতিকতা আর সাহস ছিল। ঝালকাঠি জেলার নলচিটি উপজেলার ঘাসমহল এলাকায় এক সম্ভ্রান্ত আলেম পরিবারে হাদির জন্ম। তার বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, যিনি আজীবন মানুষকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়েছেন। তার বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। তার মেজ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসার সাথে জড়িত। হাদির 3 বোন এবং তাদের স্বামীরাও প্রত্যেকেই দ্বীনি শিক্ষার সাথে জড়িত। বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন এবং ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন দুজনেই মাদ্রাসার শিক্ষক। এমন একটি পরিবারে বেড়ে ওঠা হাদি নিজেও এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা লাভ করলেও নিজের শেকড়কে তিনি কখনো ভোলেননি। হাদি তার জীবনসঙ্গী হিসাবেও বেছে নিয়েছিলেন একজন দ্বীনি ও পর্দানিশীন নারীকে। রহমতপুরে তাদের বিয়ে হয়। হাদির স্ত্রী শুধু হাদির ঘরই সামলাননি, বরং হাদির আদর্শকেও লালন করেছেন। জুলাই বিপ্লবের সময় হাদি যখন রাজপথে বাঘের মতো গর্জন করতেন, তখন তার স্ত্রী ঘরে বসে সেই গর্জনের প্রতিধ্বনি অনুভব করতেন। হাদির বাচ্চার বয়স যখন মাত্র 3 মাস, তখনও হাদি তার সন্তানকে কোলে নেওয়ার সময় পাননি। বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে হাদি তার সন্তানকে সব মিলিয়ে হয়তো 30 মিনিটও কোলে নিতে পারেননি। সন্তানের মুখের দিকে তাকানোর চেয়ে দেশের মানুষের মুক্তি তার কাছে বেশি জরুরি ছিল। আর হাদির স্ত্রী কখনোই সন্তানের দোহাই দিয়ে হাদিকে ঘরে আটকে রাখার চেষ্টা করেননি। তিনি জানতেন তার স্বামী এক মহৎ কাজে নিয়োজিত। আজকের দিনে এমন স্ত্রী খুঁজে পাওয়া দুষ্কর, যিনি স্বামীর আদর্শের জন্য নিজের মাতৃত্বের আবেগকেও বিসর্জন দিতে পারেন। জুলাই বিপ্লবের সময় হাদির ভূমিকা ছিল সম্মুখ যোদ্ধার মতো। তিনি জানতেন তার প্রতিটি পদক্ষেপ মৃত্যু ঝুঁকিতে পূর্ণ। কিন্তু হাসিনা সরকার এবং তাদের দোসরদের রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর ফয়সালা জমিনে নয়, বরং আসমানে হয়। অথচ এই বীর সৈনিককে থামানোর জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। অবশেষে সেই ষড়যন্ত্র সফলও হয়েছে। গত 18 ডিসেম্বরের সেই কালো রাতে চিরতরে হারিয়ে গেছে বীর হাদি। দেশি এবং বিদেশি আধিপত্যবাদীরা জানত উসমান হাদি বেঁচে থাকলে তাদের স্বার্থ হাসিল হবে না। রয়ের দালালরা এবং স্বৈরাচারের প্রেতাত্মারা হাদিকে তাদের পথের কাঁটা মনে করত। হাদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা বাংলার মানুষ কখনোই মেনে নেয়নি। হাদির রক্তে ভিজেছে বাংলার মাটি, আর সেই রক্ত থেকেই জন্ম নেবে হাজারো হাদি। হাদির স্ত্রীর এই নীরবতা আসলে একটি প্রতিবাদ। তিনি ক্যামেরার সামনে এসে হইচই করে বিচার চাননি, কারণ তিনি জানেন দুনিয়ার আদালতের চেয়ে আল্লাহর আদালত অনেক বেশি শক্তিশালী। তিনি তার সন্তানকে কোলে নিয়ে হয়তো শপথ করেছেন যে তার স্বামী যে অসমাপ্ত কাজ রেখে গেছেন তা একদিন তার সন্তান শেষ করবে। হাদির বোন জামাই যেমন বলেছেন, হাদির পা থেকে মাথা পর্যন্ত ছিল দেশপ্রেম। তিনি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে যা বলতেন, ঘরের ভেতরে পরিবারের সদস্যদের সাথেও একই কথা বলতেন। তার মধ্যে কোনো ভণ্ডামি বা দ্বিমুখী চরিত্র ছিল না। আর এমন একজন স্বচ্ছ মানুষের জীবনসঙ্গী হিসাবে তার স্ত্রীও ছিলেন সমান স্বচ্ছ ও পবিত্র মনের অধিকারী। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যখন হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়, তখন ছাত্র জনতার ঢল নামে। সবাই এক নজর তাদের প্রিয় নেতাকে দেখতে চায়। কিন্তু হাদির স্ত্রী জনসমুদ্রে মিশে না গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। তার এই অদৃষ্ট উপস্থিতি সবাইকে বুঝিয়ে দিয়েছে যে তিনি স্বামীর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকবেন। হাদির মা এবং স্ত্রী দুজনেই পর্দা রক্ষা করে নিজেদের সম্মান বজায় রেখেছেন।
আজকের যুগে যখন সামান্য কিছু হলেই মানুষ লাইভে এসে ভাইরাল হতে চায়, সেখানে হাদির পরিবারের এই অবস্থান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। হাদির মৃত্যুর পর তার পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এতদিন যারা হাদির ছায়ায় নিরাপদে ছিলেন, আজ তারা অভিভাবকহীন। কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি জানেন তার স্বামী তাকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার শিক্ষা দিয়ে গেছেন। হাদি একবার বলেছিলেন, আমি চলে গেলে আমার সন্তান লড়বে। হাদির স্ত্রী এখন সেই স্বপ্ন বুকে লালন করছেন। তার কোলের শিশুটি হয়তো এখন বুঝতে পারছে না সে কি হারিয়েছে, কিন্তু একদিন সে বড় হবে এবং জানবে তার বাবা ছিলেন এই দেশের এক সূর্য সন্তান, যিনি অন্যায়ের সাথে আপোষ করেননি, আর সেই বাবার রক্ত তার শরীরেও বইছে। জীবনের এক অসমাপ্ত অধ্যায় রচনা করে মাঝপথে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে একজন লড়াকু সৈনিক শরীফ উসমান হাদি, যার পুরো শরীর জুড়ে ছিল কলিজা। স্বপ্ন দেখতেন দেশটাকে একদিন শকুনের হাত থেকে চিরতরে মুক্তি করে দিবে, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো অন্যায়। বাংলার বুকে এমন সাহসী মানুষ ১০০ বছরে একটা জন্মায়। উসমান হাদি চলে গেছেন, রেখে গেছেন এক বুক ভরা বেদনা। তার স্ত্রীর কান্না যেন থামছেই না। একেবারেই পাগল প্রায় হয়ে গেছে শরীফ উসমান হাদির স্ত্রী। বিয়ের পর একজন স্ত্রীর কাছে তার স্বামী পুরো পৃথিবী। সেই স্বামী যদি স্ত্রীকে রেখে চলে যায় না ফেরার দেশে, তবে সেই ব্যথা মানা যায় কি? অপরদিকে সন্তানের কাছে তার বাবা মরুর বুকে ছায়াদান করা এক বট গাছের মতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ সেই ছোট্ট সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে। শরীফ উসমান বিন হাদির মৃত্যু পুরো দেশ থেকে যতটা না ভোগাবে, তার চেয়ে বেশি ভোগান্তিতে পড়বে তার পরিবার। কারণ তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা মানুষ আজ কফিনবন্দি। তবে মন বলছে হাদির পরিবার হাদিকে হারিয়ে ফেলাতে এতটা বিচলিত হবেন না। কারণ একজন সৈনিক নিশ্চয়ই তার পরিবারকে শিখিয়ে যায় কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়। হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। হাদির সন্তান যখন বড় হবে, তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে। অন্যদিকে হাদির স্ত্রীর কথাই ধরুন। হাদির গুলি লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না। কারণ হাদির স্ত্রী জানেন দুনিয়া ক্ষণস্থায়ী। তিনি পর্দা বড় খেলাপ করে ক্যামেরার সামনে আসতে চান না। এই মহীয়সী নারী জানেন ৮০ বছরের জিন্দেগি পেরিয়ে গেলেই তার স্বামীর সাথে বেহেশতে মোলাকাত হবে। খোঁজ নিয়ে জানা যায় উসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী। তিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না। এই কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে উসমান হাদির আম্মাকেও কেউ কখনো ক্যামেরার সামনে দেখেনি। হাদির পরিবার একটি আলিম পরিবার হিসাবে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারে প্রায় সবাই আলেম। হাদির বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশাল গুটিয়ার ঐতিহ্যবাহী শরীফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেঝ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। উসমান হাদির ৩ বোনের মধ্যে বড় বোনের স্বামী নলসিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং বাইপাস সড়কে আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। আর ছোট বোনের স্বামী নলসাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন। হাদির গ্রামের বাড়ি জালকাঠি জেলার নলসিটি উপজেলার খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। ৩ ভাই এবং ৩ বোনের মধ্যে উসমান বিন হাদি সবার ছোট। ইসলামী শিক্ষায় তাদের জীবনের মূল পথ নির্দেশক। কোরআন সুন্নার আলোকে জীবন পরিচালনা এবং সমাজের ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের জীবনের মূল লক্ষ্য। জালকাঠির এনএনএস কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবন শুরু। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান। এরপর টক শো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে ঝাঝালু বক্তব্যে তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক প্রতীক। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে একসময় তিনি প্রাইভেটও পড়াতেন। পরে তিনি বিভিন্ন কোচিং সেন্টারেও শিক্ষকতা করেছেন। ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উসমান বিন হাদি শিক্ষকতা করেছিলেন। তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন।
তার ১.৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হাদির দেওবয়সীন মনির হোসেন বলেন, উসমান হাদি এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেশপ্রেম। ও শাহবাগের মোড়ে যা বলে পরিবারের সদস্যদের সাথে একই কথা বলে। বাংলাদেশের স্বচ্ছ মানুষের রাজনীতি কেউ গ্রহণ করে না। এমন মন্তব্যে হাদি নিরুৎসাহিত হতেন তুলে ধরে বলেন, ও বলতো কারো না কারো শুরু করতে হবে, সেই থেকে শুরু করা। আমরা জানতাম এ ধরনের ঘটনা ঘটতে পারে। সে ফ্যাসিবাদী বিরোধী, বাংলাদেশের সকল অনিয়মের বিরুদ্ধে। হাদি বলতো আমি শুরু করব, আমি হয়তো থাকব না, আমার দেখাদেখি হাজার হাজার হাদি জন্ম হবে। উসমান হাদি ঠিক কোথায় অনন্য? এই প্রশ্নের উত্তর যদি সংক্ষেপে বলি তাহলে বলবো অনেকে ভালো লেখে, তবে ভালো বলে না। আবার অনেকে ভালো বলে, তবে ভালো লিখতে পারে না। অনেকে বলেও ভালো, আবার লিখেও ভালো, তবে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক বোঝাপড়া এত গভীর ও বিস্তৃত না। কিন্তু হাদি ভাইয়ের মধ্যে আল্লাহ তাআলা ৩টি গুণই একসাথে দিয়েছিলেন। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। এই ভূমিতে দ্বিতীয় একজন হাদি আবার কত যুগ পরে জন্ম নিবে আমরা কেউই জানি না। এখন করণীয় হল যে আদর্শের কারণে তাকে জীবন দিতেও হল, সেই ভারতীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারকে এদেশে মাথা তুলে দাঁড়ানোর সকল পথকে রুদ্ধ করার জন্য যা যা করা দরকার সব কিছু করতে হবে। আল্লাহ তার রক্তকে কবুল করে নিন, তার রক্তের বিনিময়ে এদেশে এমন একটা প্রজন্ম তৈরি করে দিন যে প্রজন্ম উসমান হাদির মতো সাহসী বীরে পরিণত হবে। এদিকে আধ ঘণ্টা দেড়েকের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ উসমান হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সিঙ্গাপুরে বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো হাদির লাশ বিমানে তোলার ছবি আমাদের দেশে ইতিমধ্যে পৌঁছেছে। আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জোহর নামাজের পর জানাজা শেষে হাদিকে দাফন করা হবে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর পর উসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ বেলা ২:৩০টার দিকে তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে উসমান হাদির লাশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর সময় বিক্ষোভকারীদের এয়ারপোর্ট থেকে শাহবাগজামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রিয় হাদি ভাই, আপনার থেকে আমার দূরত্ব অনেকটা। আপনাকে পার্লামেন্টে আলোচনার ঝড় ওঠে বিরোধী দলীয় এমপি জন হ্যারিস বলেন, টিডিএফ সিদ্দিক আমাদের সহকর্মী, কিন্তু যদি তথ্য প্রমাণিত হয় যে তিনি অন্য দেশের দুর্নীতিকে আড়াল করতে সাহায্য করেছেন, তবে ব্রিটেনের মাটিতে তার কোনো স্থান নেই। এদিকে ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানায়, আমরা ঘটনাটি নজরদারিতে রেখেছি। সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার আইনি অধিকারগুলো নিশ্চিত করা হবে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে ওরা কি অন্যায় করেছে? জয় তো সবসময় বাংলাদেশের উন্নয়ন চেয়েছে, লিপ্ত ব্রিটিশ নাগরিক সে কেন রাজনৈতিক শিকার হবে? তার চোখে জল, কণ্ঠে ক্ষোভ। তিনি আরও বলেন, ডাক্তার ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার জেরে আমার পরিবারের ওপর এই জুলুম করেছে। বাংলাদেশের রাজপথে, সোশ্যাল মিডিয়া এবং ক্যাম্পাসে চলছে তুমুল আলোচনা। কেউ বলছে এটাই প্রতিকার, আবার কেউ বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসার নতুন রূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, আমরা এতদিন ধরে শুনে আসছি বিদেশে টাকা পাচার হয়েছে, কিন্তু কেউ কিছু করতো না। আজ যদি সত্যি প্রমাণ হয় তাহলে এটা যুগান্তকারী পদক্ষেপ। রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন, ডক্টর ইউনূস একটি বড় গেম প্ল্যান শুরু করেছেন। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি পুনরায় স্থাপনের চেষ্টা করছেন। তবে এটাও সত্য যে এই পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে রাজনীতিতে আবর্তন কোন্দল আরও বাড়বে। প্রখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর রাহুল ব্যানার্জি বলেন, বাংলাদেশের আন্তরিক রাজনীতি এখন গ্লোবাল স্কেল ছুঁয়েছে। যেভাবে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে আর কোনো ক্ষমতাধর ব্যক্তি অপরাধ করে ছাড় পাবে না। প্রাপ্ত খবরে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্রিটিশ আদালতে প্রাথমিক শুনানি হবে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে একজন উচ্চ পর্যায়ের আইনি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে, যারা লন্ডনে অবস্থান করবেন। এদিকে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে লন্ডন যাচ্ছে দুদকের কয়েকজন কর্মকর্তাও, যারা সরাসরি তথ্য প্রমাণ উপস্থাপন করবেন। এই নাটকে ঘটনা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনেও ঢেউ তুলেছে। ডক্টর ইউনূস একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, যা হয়তো ইতিহাসে স্থান পাবে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সরাসরি আন্তর্জাতিক হস্তক্ষেপ হিসেবে। তবে এর পরিণতি কী হবে তার সময় বলবে। ২. ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করতে সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে আজ যেন এক অজানা ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে দীর্ঘ নীরবতা ভেঙে আজ যুগান্তকারী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করতে হবে, তা না হলে জনগণ নিজেই সিদ্ধান্ত নেবে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে কে থাকবে আর কে থাকবে না। বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ভিড়ে ঠাঁই ছিল না। রাত 8:30টার দিকে যখন বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে চেপে সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করেন, তখন উপস্থিত সাংবাদিক ও দলের নেতাকর্মীদের মধ্যে থমথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার চোখে ছিল আগুনের মতো, দুটি কণ্ঠে ছিল দৃঢ়তা। বক্তব্যের শুরুতে বেগম জিয়া বলেন, আজ থেকে 15 বছর আগে যেভাবে 111 ছায়া এনে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, আজ আবার সেই ষড়যন্ত্র নতুন করে জেগে উঠেছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন প্রতারণার প্রতীক। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ লুটপাট, বেআইনি জমি অধিগ্রহণ এবং সামরিক গোয়েন্দা নেটওয়ার্ককে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের গুম করার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, এই মানুষটি রাষ্ট্রপতি হয়ে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করেছেন তার প্রমাণ আজ প্রতিটি গুম হওয়া পরিবারের কান্নায় মিশে আছে। আর আজ যখন জনগণ জেগে উঠেছে, তখন তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা প্রধানের পেছনে আশ্রয় নিচ্ছেন। এটা চলতে দেয়া যায় না। বেগম জিয়ার সরাসরি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেন, অকার্যমান সাহেব, আপনার প্রতি এখন আমাদের বিশ্বাস আছে যে আপনি একটি নিরপেক্ষ এবং দেশপ্রেমিক অবস্থানে আছেন। কিন্তু যদি আগামী 24 ঘন্টার মধ্যে আব্দুল হামিদকে গ্রেফতার করে সামরিক আদালতের আওতায় না আনা হয়, তাহলে আপনাকে দায় নিতে হবে যা ঘটবে তার জন্য। এই ঘোষণার পর উপস্থিত বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়া জিন্দাবাদ, গণতন্ত্র চাই স্লোগানে মুখরিত করে তোলে পুরো হলরুম। দলের পক্ষ থেকে প্রকাশিত 112 পৃষ্ঠা ব্ল্যাক ফাইল অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 2013 থেকে 2023 সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করে অন্তত 43টি গোপন সামরিক ফাইল চীন ও ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে। তার পরিবারের নামে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলায় প্রায় 1700 এবং 20 কোটি সম্পত্তি কেনা হয়েছে, যার সিংহভাগ অবৈধ। 2018 সালে নির্বাচনের আগে সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে নির্বাচনী ফলাফল পাল্টানোর নির্দেশ দেন। বিএনপির দাবি, এই তথ্য প্রমাণ সহ ব্ল্যাক ফাইল ইতিমধ্যে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আইসিসিতে পাঠানো হয়েছে। বেগম জিয়ার হুঁশিয়ারি পরপরই সেনা সদর দপ্তর থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রপতি সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনাবাহিনীর সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছে। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো গ্রেফতারের নির্দেশ আসেনি বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বিবৃতি রাজনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা মাত্র। রাজনীতির বিভিন্ন এলাকায় এই ঘোষণার পর ছোট ছোট মিছিল, প্রতিবাদ ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঢাকার শাহবাগে একদল শিক্ষার্থী খালেদা জিয়ার দাবির পক্ষে মশাল মিছিল করে, অন্যদিকে কাউরান বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা মিছিল করে বিক্ষোভ জানায়। রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর আহসান হাবিব বলেন, বাংলাদেশে এমন একটি মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সেনাবাহিনীর নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা বড় পরীক্ষা দিচ্ছে। বেগম জিয়ার এই ঘোষণা যদি কৌশলগত হয়, তবে এটি দেশের জন্য